তিন বন্ধু, আমি, শুভ্র আর নিশান বসে কাগজ কাটছি। কাগজগুলো একটা এক সাইজ করে কাটছি। এর জন্য বিশেষ কারণও আছে। তাদের বউ তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তাদের দিয়ে আমার কাজ ভালো করে করিয়ে নিচ্ছি। বন্ধু, তাড়াতাড়ি হাত চালা না। করছি তো। তাড়াতাড়ি কর, তোদের বউদের ফোনের জ্বালায় বাঁচবো না। তোর বউ তো ফোন দেয় না, তাই না? তা না। বেটা, আমাদের দিয়ে কাজ করাচ্ছিস আর আমাদের বউয়ের কথা বলিস? মাপ চাই, কাজটা করে দে। আসলে কাগজগুলো কাটা হচ্ছে আমার মহারানীর বার্থডের জন্য। প্রতিবারের মতো এবারও কিছু স্পেশাল জিনিস রাখি, যেটা হবে নিজেদের হাতে। কাগজগুলো দিয়ে বিভিন্ন ধরনের ইমো বানানো হবে, আমরা ফেসবুকে যেগুলো ব্যবহার করে থাকি। আর এগুলো একটু বড় বড় করে কেটে রং করা হবে। একটা এক এক রকম বেলুনের জায়গায় এই ইমোজিগুলো থাকবে। ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। বন্ধুদের নিয়ে কাজ করার মাঝেও একটা আনন্দ আছে, কারণ এখানে একজন আরেকজনকে পচানো যায়। অবশেষে কাগজটা কাটা শেষ হলো। রাত 10টা বেজে গেছে। সবাই অফিস থেকে সোজা মামার দোকানে চলে এসেছে। আমি তাদের ফোন করে জরুরি কাজ আছে বলে নিয়ে এলাম। তাদের ফোন আমার কাছে ছিল। সবগুলো এক জায়গায় করে কাজ শুরু করেছিলাম। একবার একটা বেজে ওঠে, তো আরেকবার আরেকটা। কাজ শেষে মোবাইলগুলো নিয়ে দেখি শুভ্রর বাসা থেকে 15টা কল, নিশানের বাসা থেকে 13টা, আর আমার মোবাইলে 27টা। যা, আজ কপালে খারাপই আছে। অফিস ছুটি হয় 7টায়, আর রাত 10টা পর্যন্ত আজ বাইরে। এর মধ্যে এতগুলো কল, ব্যাস হয়ে গেল আমার দফা রফা। দেখ, তোদের বউর চাইতে আমার বউ কত ভালো। ভালো তো বটেই। হবে না আবার? হবে না কেন? বাসায় গিয়ে দেখ, হয়তো ভাত নেই, নয়তো ঝাড়ু নিয়ে বসে আছে। ঠিক। কাগজগুলো মামার দোকানে রেখে সবাই যার যার মতো বাসায় গেলাম। আবার কাল আসতে বললাম। কাল বাকি কাজগুলো শেষ করতে হবে। পরশুদিন অনুষ্ঠান। বাসার কলিং বেল চাপতে তনু দরজা খুলে দিল। তনুশ্রী আমার মহারানীর নাম। আমি ছোট করে তনু ডাকি। দরজা খুলে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। এতক্ষণ কোথায় ছিলে বলে? মাও কোনো দিন এত জোরে চিৎকার করেনি। মনে হচ্ছে অনেক বড় অপরাধ করে ফেলেছি। ব্যাচেলার জীবন যে কত মজার, সেটা এখন টের পাচ্ছি। ঢুকতে দিবা না নাকি? না। কোথায় ছিলাম? কাজ করছি। কি কাজ? ফোন কোথায়? আছে। তো কি কানে সমস্যা? না, তো কল ধরনি কেন? এমনি। থাকে। কোন মেয়ে ছিল? কয়টা মেয়েকে চিনো? তার মানে তুমি মেয়েদের সাথে ফুর্তি করে বাসায় আসছো? বাজে কথা বলবা না। তো কি, সত্যি তো? ধুর, তুমিও না। একদম কথা ঘুরাবা না। উফ, কি জ্বালা। ভালো। এখন তো আমাকে জ্বালা মনে হবেই। যত কথা বলবো তত কথা বাড়বে। তাই তনুকে দরজার কাছ থেকে কোলে করে সোজা বেডরুমে নিয়ে বসিয়ে দিলাম। আর কিছু বলল না। আমিও চাই না কথা বাড়াক। একটা সামান্য কাজ করতে আমাদের অনেক সময় লেগে গেল, তার জন্য কত বিরাট কাণ্ড ঘটে গেল। পরদিন আবার সবাই এক জায়গায়। বন্ধু, কাল বউ ভাত দেয়নি। কেন? হারামি, কেন জানাস না? আমারও অবস্থা খারাপ। তোর কি হয়েছে? কোথায় থেকে কোথায় নিয়ে গেল। যাবি তো সালা, আর জিনিস ইমো বানাবি বউর জন্য। ভাবছি কেকটাও এমন বানাবো। তোর আর কি। দে দে, তাড়াতাড়ি কাজ কর, নয়তো কালকের মতো হবে। না ভাই, মাপ চাই। আচ্ছা, তাড়াতাড়ি। অবশেষে রং করে ইমোজিগুলো সব ঠিকঠাক করে নিলাম। অবশেষে আমার প্রত্যাশিত দিন। অফিস শেষ হওয়ার আগে চলে এসেছি। রুম তো সাজাতে হবে, কিন্তু তনুকে বুঝতে দেওয়া যাবে না কি হচ্ছে। তনু, হুম। তোমার তো অনেকদিন শপিং হয়নি। আজ যাও, শপিং করে আসো। আজ আবার কি হলো? কই কিছু না তো। তাহলে হঠাৎ করে এই কথা বলছো যে? আরে তোমায় শুধু প্যাস। আচ্ছা, টাকা দাও। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা। সে আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে যাবে। যেই টাইমে বের হয়েছে, শহরের জন্য এটা কিছু না। তনুকে শপিংয়ে পাঠিয়ে আমি বাসা গোছাতে লাগলাম। নিশান আর শুভকে ফোন করেছিলাম তাদের বউ নিয়ে আসতে। তাদের ফোন দিয়ে নিয়ে আসলাম। আর ইমোজিগুলো নিয়ে আসতে বললাম শুভকে আর কেকটা নিশানকে। তারা চলে এলো। তাদের সময়তে ঘর সাজাতে ব্যস্ত। ইমোজিগুলো বেলুনের মতো ঝুলিয়ে দিলাম, কিছু কার্টুনের মতো কাটা, সেগুলো দেয়ালে আটকিয়ে দিলাম। সব সাজানো গোছানো হয়ে গেছে। এখন শুধু তনু আসার অপেক্ষা। সবাইকে বলে দিলাম লুকিয়ে থাকতে। তনু আসার সময় হয়ে এলো। কিছুক্ষণ পর কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। বেডরুমের লাইট অফ করে দরজা বন্ধ করে দিলাম। তনুকে মেন দরজা খুলে দিলাম। সে অনেক শপিং করে নিয়ে এসেছে। আনবে না কেন? বেতনের অর্ধেক যে নিয়ে গেছে।
চলে এলে? হুম। কি কি কিনলে? অনেক কিছু। আমার জন্য? তুমি তোমার জন্য টাকা দিছো নাকি? এ কি নিষ্ঠুর! বেডরুমের দরজা বন্ধ কেন? সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আমার তো দিতে ইচ্ছা করছে না। কেন? তুমি আমার জন্য কিছু আনোনি তাই। আচ্ছা, তাহলে আমার সারপ্রাইজ পাবো না? পাবে। তো চলো। দরজা খুলে লাইট জ্বালানোতেই বুস্টার আর স্প্রে মারা শুরু হলো। শুভ আর নিশান সাথে সাথে সবাই বলতে লাগলাম, হ্যাপি বার্থডে টু ইউ। তনু আকাশ থেকে পড়ার মতো অবস্থা। ভাবতেই পারেনি এমন কিছু হবে, অথবা সে নিজেও জানে না তার জন্মদিন আজ। আমি কি ভুলে যেতে পারি একমাত্র বউয়ের জন্মদিনের কথা? কয়েকটা ইমোজি না ঝুলিয়ে রেখে দিয়েছি, সেগুলো সবার মুখের সামনে ধরে রাখছি। তনুর খুশিতে চোখের জল বের হয়ে যায়। আমি একটা স্যাড ইমো মুখের সামনে নিলাম। সাথে সাথে তনু এমন একটা হাসি দিল যেন চলন্ত ঝর্ণা। এই হাসিটার জন্য সারা জীবন এমন দিন পালন করা সম্ভব। সবাই মিলে অনেক আনন্দ করলাম, খাওয়া দাওয়া চললো ভালোভাবে। সকল কিছু শেষে বন্ধুদের বিদায় দিলাম। তারাও আমার জন্য অনেক কষ্ট করেছে। তনু একটা প্যাকেট দিল, খুলে দেখি পাঞ্জাবি। এটা তোমার জন্য। আমার? তুমি কি ভাবছো শুধু আমার জন্যই শপিং করব? হাহা, পাগলি। ভালোবাসি। জ্বর উঠেছে, জ্বর উঠেছে, সর্দির সাথে ফিরি, খাইনি ওষুধ, পাইনি সেবা, ব্যাচেলার এই আমি রাকিব, একজন ব্যাচেলার। ব্যাচেলার ছাড়া আরও একটা ট্যাগ আছে, সেটা হলো এতিম। আমরা দুই ভাই, জীবন এবং রাকিব। আমি ছোটোবেলাতে মা এবং বাবা একটা কার অ্যাক্সিডেন্টে আমরা দুই ভাইকে একা রেখে চলে যান। আমি তখন খুবই ছোট ছিলাম। মা বাবার চেহারাটাও আমার মনে নেই। ভাইয়া আমাকে খুব কষ্ট করে লালন পালন করেছেন। বাবার সম্পদের অভাব ছিল না, যার কারণে ভাইয়া পুরোটা দিন আমাকে সময় দিতেন। বাবার সম্পদ বসে বসে খেয়ে একসময় দেখা দিতে শুরু করলো অভাব। তখন অবশ্য আমি কলেজে পড়ি, কিন্তু সে সময়ও ভাইয়ার ছিল না কোনো চাকরি, যার কারণে আমার পড়াশোনার ওপর চাপ পড়ছিল। ভাইয়া যখন মনে করলেন আমার এখন বুঝ হয়েছে, নিজে নিজেই খেয়াল রাখতে পারবো, তখন ভাইয়া সিদ্ধান্ত নিলেন কিছু করতে, যাতে আমার পড়ালেখায় কোনো অসুবিধা না হয়। চাইলেন আমাকে বিদেশে পাঠিয়ে দিতে, কিন্তু কোনো কারণে আমার আর যাওয়া হলো না। আমরা দুই ভাইয়ের পরিবারের হাল, আমার পড়াশোনার খরচের হাল ধরতে ভাইয়া চলে গেলেন ফ্রান্স। এখন আমি একজন ভার্সিটির ছাত্র। ভাইয়ের জন্য টাকা পয়সার কোনো অভাব বুঝতে পারিনি। এখন আমার কিছুরই অভাব নেই, সবই আছে। দাতা ভাইয়া। মাস শেষ হওয়ার আগেই অ্যাকাউন্টে টাকা চলে আসে। ভার্সিটির ফি, প্রাইভেট বেতন, পকেট খরচ, কোনো কিছুরই ত্রুটি না থাকলেও আজকে আমার মা বাবার ত্রুটি খুব অনুভব হচ্ছে। ভাইয়া নামক যোদ্ধার অনুপস্থিতি খুবই কাঁদাচ্ছে। অসুস্থতায় গা পুড়ে যাচ্ছে। অনলাইনে থেকে খাবার অর্ডার করলে ডেলিভারি ম্যানরা এসে একটু সেবা করে যায়, তারাই আসল দয়াবান। মুখটা খুব তিতা হয়ে গেছে, মনে হলো ব্রাশ করলে একটু ফ্রেশ লাগবে। বিছানায় শুয়ে শুয়ে ব্রাশ করছিলাম, কষ্ট করে উঠে যেতে চাইনি, তাই জানালা দিয়ে কুলি করে ফেললাম। একটু ভালো লাগছে, কিন্তু একাকিত্ব কাঁদাচ্ছে। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর হঠাৎই মনে হলো কেউ যেন আমার গায়ের ওপর বরফ ঢেলে দিয়েছে। পানি এতটাই ঠান্ডা ছিল যে আমার শরীরটাকে গিরগিরিয়ে কাঁপতে শুরু করলো, কিন্তু আশপাশ তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। তবে পানিটা আসলো কই থেকে? জ্বরে গা পড়ে যাচ্ছিল, বিছানায় ওঠার শক্তি ছিল না, যার কারণে সেই বরফের মতো ঠান্ডা পানি ভেজা অবস্থায় থাকতে হয়েছে। ঘন্টা দুয়েক পর আমার শরীরের অবনতি, একটু মনে হচ্ছিল না আমি আর বাঁচবো বলে। কোনো কিছুর উপায় না পেয়ে কল করি অ্যাম্বুলেন্স, সাথে একজন নার্সকে আনতেও বলি। কিছুক্ষণ পর তারা এসে আমাকে দেখে বলল হসপিটালে নিয়ে যেতে। আমি পারমিশন দিলে তারা আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার রাস্তা ধরলো। আমি নিচে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে অ্যাম্বুলেন্স দেখে আমার মনে খটকা লাগলো যে এই সময় এখন কার কি হয়েছে। আমাদের বাসার আগে অ্যাম্বুলেন্স। তাদেরকে কি জিজ্ঞেস করতে যে এখানে অ্যাম্বুলেন্স কেন, কার কি হয়েছে জানতে। তাদেরকে কিছু বলার আগে আমি দেখলাম তারা সেই ছেলেটাকে নিয়ে যাচ্ছে। জানতে চাইলাম ছেলেটাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে। আসলে আপু, ওনার ৩-৪ দিন ধরে অনেক জ্বর। কিছুক্ষণ আগে উনি আমাদের কল করে বললেন যে ইমার্জেন্সিতে ওনাকে এসে দেখে যেতে, যার কারণে আমরা আসি। এসে দেখতে পেলাম ওনার সারা শরীর ভেজা। বাসায় একা থাকেন, দরজাও খোলা, আর হয়তোবা কেউ দুষ্টামি করে পানি ঢেলে দিয়ে চলে গেছে, যার কারণে ওনার শরীরের অবস্থা এখন খুব খারাপ। ওনাকে নিয়ে এখন কোথায় যাবেন আপনারা?
হসপিটালে যাব। কোন হসপিটাল? স্কোয়ারে নিয়ে যাব। আচ্ছা, আপনারা যে ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন, ওনার গার্জিয়ান কারোর সাথে কথা বলেছেন? আসলে আপু উনি যতবার এরকম অসুস্থ হয়েছে আমরা ওনাকে এসে দেখে যাই। ওনার ভাইয়া দেশের বাইরে থাকেন, আর এই মুহূর্তে আমাদের কাছে ওনার ভাইয়ার কোনো ফোন নাম্বার নেই। উনি এখানে একাই থাকেন। রোগীর সম্মতি নিয়ে আমরা রোগীকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তাদের এরকম কথা শুনে নিজেকে পাপী বলে মনে হচ্ছিল। আসলে ঘটনাটা এরকম ছিল, আমি বাসার জানালার পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে আমার উপর পানির ছিটা পড়ল। পরে বুঝতে পারলাম কেউ একজন আমার উপর গুলি করেছে। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম ছেলেটা ঘুমিয়ে আছে। রাগের মাথায় এক বালতি ঠান্ডা পানি নিয়ে এসে তার গায়ের উপর দিয়ে আমি চালিয়ে দেই। আমি একদম বুঝতে পারিনি যে সে অসুস্থ। আর যদি ছেলেটার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। তারপর আর কি, 2-1 দিন পরে সুস্থ হয়ে বাসায় আসলাম। একা একা হেঁটে হেঁটে বাসায় এসে দেখতে পেলাম ঘরের দরজাটা খোলা। বাসাটার অবস্থা ছি। তারপর আর কি সিদ্ধান্ত নিলাম ঘর পরিষ্কার করব। যেমন ভাবা তেমন কাজ। আর সময় নষ্ট না করে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। কিছুক্ষণ পরেই এক মায়াবী আওয়াজ শুনলাম। এই যে, জি কে? মাথা ঘুরিয়ে তাকাতে দেখলাম এক সুন্দরী। বাসায় কবে এসেছেন? জি একটু আগে। কিন্তু আপনি কে? আমি এই বাসার 2য় তলায় নতুন উঠেছি। ও, তবে আপনি শরীফ আঙ্কেলের মেয়ে? জি। আপনি আমার বাবাকে কিভাবে চিনেন? আসলে আঙ্কেল প্রতি মাসে ভাড়া দিতে আসেন, তাই চিনি। আপনি কি বাসায় একা থাকেন? জি একা থাকি। এই বাড়িটা আপনার? জি আমার। আপনার মা, বাবা, ভাই, বোন কেউ নাই? আপনি এত প্রশ্ন কেন করছেন? বলেন না প্লিজ। না, আমার কোনো বোন নাই। মা বাবা আমার ছোটোবেলাতে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বড় ভাই আছেন, দেশের বাইরে থাকেন। আর আমি এখানে একাই থাকি। আপনার খেয়াল রাখার জন্য কাউকে রাখতেই পারেন। ছেলে হয়েছি, নিজেই নিজের খেয়াল রাখতে পারবো। তারপরেও আপনি কি জানেন আপনি কত অসুস্থ ছিলেন? জি আমি জানি। আপনি কি আপনার ভাইয়াকে জানাননি আপনি যে অসুস্থ? শুধু শুধু ভাইয়াকে বলে কি হবে? ভাইয়া টেনশন করবে। আচ্ছা মানলাম কাউকে কিছু বলেন নাই, নিজেই নিজের খেয়াল রাখেন, তবে বাসায় আসার সাথে সাথেই আপনি এসব কাজে লেগে পড়লেন কেন? একটু রেস্ট নিতেই পারতেন। আমি যদি বাসা পরিষ্কার না করি তাহলে আর কে করবে? কেন, কোনো মানুষ নেই কাজের জন্য? আপনি কাউকে রাখেননি? এত বড় ঘর অপরিষ্কার করা আমার একার দ্বারা সম্ভব না, তাই পরিষ্কারের জন্য কাউকে রাখতে হয় না। সব সময় আমার ঘর পরিষ্কার থাকে, শুধু হালকা কিছু কাজ থাকে নিজে নিজেই করে নেই। আচ্ছা, আপনি খাবার দাবার কিভাবে করেন? অর্ডার করে আনি, রেস্টুরেন্টে গিয়ে খাই, বেস্ট। এভাবেই চলে। আপনি তো বড়ই আজীব মানুষ। বাহিরের খাবার খাওয়া যায়, কিন্তু সব সময় খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী নয়। নিজে রান্না করতে পারি না, বাইরের খাবারই খেতে হয়। আচ্ছা, আপনি এখন রেস্ট নেন। আমার রেস্ট নিতে হবে না। আমি বলছি আপনি রেস্ট নিতে নেন। আমি যদি রেস্ট নেই তাহলে এসব পরিষ্কার কে করবে? আমি করব, আপনি ঘুমান। আরে দূর, আপনি কি বলেন? না না, আমি করছি। তারপর আমার রাগ উঠে যায়, ধমক দিয়ে বলি, চুপ করবে তুই? মানে? আমি বলছি না এখন রেস্ট নিতে? যাও, রেস্ট নাও। আমিও আর কিছু না বলে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ি। বাবারে বাবা, কি রাগী মেয়ে! একটা ধমকেই আমার ভেতর ধরপড় করতে শুরু করলো। একটু রেস্ট করতে গিয়ে কবে যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। যেহেতু আমি বিকেলে বাসায় এসেছি তাই বুঝতে বাকি রইলো না এখন রাত 11টা। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছি। হঠাৎ করে রুমের দিকে খেয়াল পড়লো, এত গোছানো রুম আমার জীবনেও ছিল না। তাহলে কি সেই মেয়েটা এসব করেছে? আমি তো এখানে বমিও করেছিলাম। এসব ময়লা আমি নিজেই তো পরিষ্কার করতে পারতাম না, সে কেন এসব করেছে? কৌতূহলবশত রুম থেকে বাইরে গেলাম। ডাইনিং টেবিলের ওপর চোখ পড়লো, হরেক রকমের খাবারের আইটেমে ভরা আমার ডাইনিং টেবিল। বুঝতে বাকি রইল না এইগুলো বাসায় রান্না করা। ডাইনিং টেবিলের ওপর খাবার সাথে আমি একটা কাগজ পেলাম, যেখানে লেখা ছিল, অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তোমার আর ঘুম ভাঙলো না। খাবারগুলো নিজের হাতে রান্না করেছি। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাকে কল দিও। নিচে নাম্বার দেওয়া ছিল। তারপর আমি সেই নাম্বারে কল করি। নাম্বারে কল করতে দেরি হয়েছে, কিন্তু কল রিসিভ করতে 1 সেকেন্ডও দেরি হয়নি। হ্যালো, তুমি কি রাকিব? আমি রাকিব। আচ্ছা তুমি বসো, আমি আসছি। তারপর কলটা কেটে গেল 1 মিনিটের ভেতরেই। কখন ঘুম থেকে উঠেছ?
এই তো 20-25 মিনিট হবে। তাহলে এতক্ষণ কল করলে না কেন? না, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে মাত্রই বের হয়েছি। ও আচ্ছা, খাবার খেয়েছো? না, খাইনি। তাহলে বসো, খেয়ে নাও। আচ্ছা, আপনি আমার জন্য এত সব কেন করতেছেন? আমি তো আপনার নামটাই জানি না। আপনি আমার আপন কেউও না। তাহলে আমার জন্য এত কষ্ট কেন করছেন? কেনই বা আপনি আমার সব কিছু গুছিয়ে দিচ্ছেন? নাম জানো না, জেনে নাও। আমি রিমি, তোমার খুব 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 কাছের মানুষ। কিভাবে? এখন না বললে আমি তোমার আপন না? হ্যাঁ, তাই এখন আপন হয়ে গেলাম। তারপরও। আর কোনো কথা নাই, এখন চুপচাপ খাবার খাও। তারপর আমি খাবার খেতে বসলাম। নিজে নিজে প্লেটে খাবার নেওয়ার আগেই রিমি আবার প্লেটে খাবার তুলে দিল। খাবারে হাত লাগানোর আগেই রিমি আমার খাবারে হাত লাগালো। আমি কিছু বলছিলাম না, শুধু দেখছি। হা করো, কেন? আমি খাইয়ে দেব। কিন্তু কেন? বলছি না হা করতে। হ্যাঁ, করছি। তারপর রিমি আমাকে খাইয়ে দিল। আচ্ছা তুমি এখন, আমি যাই। তুমি তো এইমাত্র ঘুম থেকে উঠেছো, রাতে তো আবার ঘুম হবে না। ইচ্ছে হলে আমার সাথে কল করে কথা বলতে চাইলে বলতে পারো। তারপর রিমি চলে গেল। তার চলে যাওয়ার 2-1 মিনিট পর আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, আমাকে তুমি ক্ষমা করো, আমি না জেনে অনেক বড় একটা ভুল করেছিলাম। ওই দিন তুমি জানালা দিয়ে খুলি করছিলে, আর ভুলবশত আমার উপর কুলি করে ফেলো, যার কারণে আমার রাগ উঠে যায় আর আমি রাগের মাথায় তোমার শরীরের উপর ঠান্ডা পানি ঢেলে দিয়ে চলে যাই। আমার কারণেই হয়তো তোমার হসপিটাল যেতে হয়েছে। তোমার এত সেবা করেছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি জানি আমার ভুলের জন্য ক্ষমাচারও যোগ্য আমি না, তারপরেও বেহায়ার মতো আমি তোমাকে মেসেজ দিচ্ছি। মেসেজটা পরে আমি রিমিকে কল না দিয়ে আগে ভাইয়াকে কল করি। হ্যালো ভাইয়া। কিরে রাকিব, কেমন আছিস তুই? ভাইয়া, আমি ভালো নেই। কেন কেন, কি হয়েছে রে তোর ভাই আমার? তারপর আমি ভাইয়াকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলি। এত সব ঘটে গেল আর আমাকে তুই একটা বারো কিছু বলার প্রয়োজন মনে করি না। এত পর করে দিলি আমাকে। ভাইয়া, আমি তোমাকে শুধু শুধু টেনশন দিতে চাইনি। আচ্ছা ঠিক আছে, এখন তোর অবস্থা কি? হ্যাঁ ভাইয়া, এখন ভালো আছি, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। আমাকে আমার ভাইয়ের প্রয়োজন, আর আমি থাকবো না এরকম হয়? আমি 4-5 দিনের ভিতরে আসছি দেশে। আচ্ছা ভাইয়া। তারপর ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আমি বিদ্যুতের গতিতে রিমিকে কল করি। হ্যালো। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? না এমনি। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। কি সেটা? আপনি আমার খুব কাছের বন্ধু হবেন? খুব কাছের বন্ধুকে কখনো আপনি আপনি করে বলতে নেই, বন্ধুকে তুমি তুই করে কথা বলতে হয়। আচ্ছা, আমি বরং তুমি করেই বলি। খুশি হব। তারপর সারা রাত রিমির সাথে কথা বলি। রিমির সাথে প্রতিদিনই এভাবে কথা বলতে বলতে তার সাথে আমার 3-4 দিনের ভেতরে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমার পাশে বসে আছেন। ঘুমে গেছে? ভাইয়া, কখন আচ্ছ তুমি? 3 ঘন্টা হবে। আমাকে ডাকলে না কেন? তোকে ডিস্টার্ব করতে চাইনি। ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা? তুমি রাগ করো না ভাইয়া। তুমি আসার সাথে সাথে আমি তোমাকে সব বলতে চাচ্ছি। বলছি না রেস্ট করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু আমার সেই কথাটা বলতেই হবে। খুব প্রয়োজনীয় কথা। আচ্ছা বল, আমি এখানে রেস্ট করতে আসিনি। আমি তোর কথা শুনতে এসেছি, তোর প্রয়োজন মেটাতে এসেছি। ভাইয়া, আমি রিমিকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, বিকেলে আমরা রিমিদের বাসে যাব। তারা কোথায় থাকে? আমাদের বাসার 2য় তলায় ভাড়া থাকেন ভাইয়া। বাহ বাহ বাহ। কি হলো তোমার আবার? নিজের বাড়ির ভাড়াটিয়ার সাথে? তারপর বিকেলে আমি আর ভাইয়া 2 তলায় রিমিদের বাসায়। দরজা নক করতেই রিমির বাবা দরজা খুললেন। আরে রাকিব বাবা, কেমন আছো? আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বাবা খুব ভালো আছি। তারপর আমি ভাইয়াকে দেখিয়ে বললাম, আঙ্কেল, উনি আমার ভাইয়া, আজকে সকালেই দেশে এসেছেন। ও আচ্ছা আচ্ছা, ভিতরে এসো ভিতরে এসো। ঘরের ভিতরে যাওয়ার পরে আমার আর ভাইয়ের কিছু বলার আগেই, জীবন তুমি? আরে হিমি, তুমি এখানে? তারপর তাদের কিছু বলার আগেই আপু জীবন ভাইয়ের গালে ঠাস করে চর বসিয়ে দেয়। আসলে হিমি আমার বড় বোন। কি হয়েছে হিমি, মেহমানদের সাথে এরকম ব্যবহার করে নাকি কেউ? আপু তোমার আবার কি হলো? বাবার রিমি, তোমরা চুপ থাকো প্লিজ। আপনি ভাইয়াকে চিনেন কিভাবে?
আর কাঁদছেন কেন? আচ্ছা জীবন, তুমি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেছিলে। আমি যে তোমাকে ভালোবাসতাম এ কথা তোমাকে কতবার বলেছিলাম। শেষ যখন আমি তোমাকে ভালোবাসার কথাটা বলি, তুমি বলেছিলে আগামীকাল জানাবে। তারপরে আর তোমাকে দেখতেই পেলাম না। কতবার কল করেছি, তোমার ফোন বন্ধ। কোথায় গিয়েছিলে তুমি? আসলে দেখেন, সে সময় আমার কাছে সময় খুব ছিল, কি করব না করব কিছুই বুঝতে না পেরে আমি দেশের বাইরে চলে যাই। তখন আমি ডান বাম কিছুই চিন্তা করিনি, শুধু এইটুকুই ভেবেছি যে আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট হতে দেবো না। আর এই মুহূর্তে আমি এসেছি অন্য একটা কথা বলার জন্য। আগের কোনো কথা বলতে চাই না, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি এসেছি রিমি এবং রাকিবের ব্যাপারে কিছু কথা বলতে। আঙ্কেল, রাকিব আসলে রিমিকে ভালোবাসে। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি রিমিকে আমার ছোট ভাইয়ের বউ হিসেবে দেখতে চাই। আমার ছোট ভাইকে আমি মানুষ করেছি, এটা নির্দ্বিধায় বলতে পারবো সে খুব ভালো একজন ছেলে, ভালো একটা ছেলে। হ্যাঁ, ঠিক আছে কথাটা। এই বাসায় আমরা নতুন নতুন উঠলেও রাকিবকে আমি অনেক আগে থেকেই চিনি। খুব ভালো একটা ছেলে। রাকিবের সাথে রিমির বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু কি আঙ্কেল? রাকিব তো তোমার ছোট ভাই। জি। তোমার কি বিয়ে হয়েছে? জি না আঙ্কেল, আমি বিয়ে করিনি। বড় ভাইয়ের আগে ছোট ভাই কিভাবে বিয়ে করতে পারে? কিন্তু ভাইয়া, আমি তো তোমাকে বলিনি বিয়ে করব। আমি শুধু এটাই বলেছি যে আমি রিমিকে ভালোবাসি। সবার কথা যদি শেষ হয়ে যায়, আমি একটা কথা বলতে চাই। তোমার আবার কি কথা বেয়াদব মেয়ে? বাবা, আমি জীবনকে খুব ভালোবাসি। তাকে আমি এখন থেকে ভালোবাসি না। সেই ভার্সিটি লাইফ থেকে শুরু থেকে আমি তাকে ভালোবাসি, কিন্তু সে একদিন হঠাৎ উধাও হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি জীবনকে ভালোবাসো। জীবন, রিমিকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? না না, ভাইয়ার কোনো আপত্তি নেই। রাকিব, ভাইয়া, আপনি না বিয়ে করলে আমাদের বিয়ে হবে না তো? তারপর কি, 3 দিনের ভেতরেই ভাইয়ের সাথে রিমির বড় বোনের বিয়ে হয়ে যায়। আর এখন বাসর ঘরে আছে, আমি ছাদের ওপর, আমার সাথে আমার ভালোবাসার মানুষ। কি গো, কি ভাবছো? না জান, কিছু না। আমরা বিয়ে কবে করব? আর কিছুদিন পর। তোমার সাথে আমি রাখ। কেন কেন? তুমি আমাকে ভালোবাসো এই কথা আগে আমাকে বললে না কেন? তুমিও তো বাসো, আমাকে বলছো একবার। সরি। এখন আমি বলবো না, তুমি বলবে। তুমি। আচ্ছা, তবে শোনো। তাড়াতাড়ি বলো। এই যে মিস রিমি, বলেন স্যার। আমার বউ হবা। কেন নয়? আলাবু। চুপ। কি হলো? আগে জড়িয়ে ধরো না জান। আচ্ছা আসো। শক্ত করে ধরো।